দেখো, আজ 18ই আগস্ট রেলওয়ে গ্রুপটির যে পরীক্ষাটা হয়ে গেল, 3টে শিফটে পরীক্ষা হয়ে গেল। এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব, এবং মূলত এই প্রশ্নের উপর ভিত্তি করে আগামীতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আজকে ক্লাসে তোমাদেরকে বলবো। দেখো, একের দাগের যে প্রশ্নটা আছে, দেখো রেলওয়ে গ্রুপটির পরীক্ষা 2026 18ই আগস্টের সমস্ত শিফট। তো একের দাগের প্রশ্ন আমরা আলোচনা করব। সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, অবতল দর্পণে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তবে প্রতিবিম্বটি কেমন হবে। তো এটা তোমাকে কিভাবে সহজে সমাধান করতে হয়, দেখো এটার কিছু বোঝার আছে, যে বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এটা যদি একটা দর্পণ হয়, তাহলে এই দর্পণের এখানে তুমি মনে করো একটা এফ বিন্দু, এখানে মনে করো সি বিন্দু। বস্তু যখন অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে থাকে তখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, এবং ফোকাস দিয়ে যাওয়ায় রশ্মি প্রতিফলনের পর সমান্তরাল হয়ে আবার ফিরে আসে। তো এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা এফ ধরি, তাহলে এখান থেকে যদি এটা কিন্তু এরকম সোজাভাবে যাবে, আবার এরকমভাবে ফিরে আসবে। ঠিক আছে? তো বস্তুটা মিলিত হয় কিভাবে, দেখো এখান থেকে যে এরকম একটা বিষয় আসবে, আর এখান থেকে যে এরকম একটা বিষয় আসবে, দুটোই কিন্তু একই সমান হবে। তার মানে এটা এরকম হয়ে যাবে, আর এটা কিন্তু এরকম হবে, মানে দুটোই কিন্তু সমান হবে। ঠিক আছে? সদ হবে এবং উল্টো হবে, এবং দুটোই সমান হবে। তো এটাকে আমরা যদি এক্স এক্স ধরি, এক্স এক্স অন ধরি, এম আর এম অন ধরি, এটা হচ্ছে দর্পণ বলা হয়, এম অনকে দর্পণ বলা হয়। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার এই প্রশ্ন উত্তর পাবো, সদ ও উল্টো বস্তু সমান আকারে হবে। দেখো এখানে সদ আর উল্টো, এখানে দেখো এদিকে তীর চিহ্ন হয়েছে, এদিকে তীর চিহ্ন হয়েছে, সদ আর উল্টো হয়েছে। আর কি হবে, এটা কিন্তু এটা কিন্তু সমান হয়ে যাবে। ওকে, আর সেটা কি হবে, সদ ও উল্টো হবে, বস্তু সমান আকারে হবে, মনে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর পেলাম বিদ্যাগ। আমরা 2 দাগের প্রশ্ন দেখব। 2 দাগের প্রশ্ন আছে, দেখো রোধের সমান্তরাল সমবায়ে নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিভব প্রভেদ, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। সমান্তরাল সমবায় প্রতিটি রোধের 2 প্রান্ত একই দুটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তাই প্রতিটি রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ গেলেও তাদের বিভব প্রভেদ সবসময় সমান এবং অপরিবর্তিত হয়। ওকে, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ 1 থাকে, আর সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ 1 থাকে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি পেলাম, আমরা উত্তর পেলাম কিন্তু বিভব প্রভেদ। 2 দাগের প্রশ্নের সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন কি আছে, আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপের হ্যালোজেন মৌলসমূহ অবস্থান করে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আজকে 18ই আগস্টের পরিপ্রেক্ষিতে, মানে 18ই আগস্টের যে প্রশ্ন পড়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই প্রশ্নগুলো তোমাদের নিয়ে আলোচনা করছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 17, গ্রুপ সি, গ্রুপ 17তে, গ্রুপ 17 অর্থাৎ সি প্রশ্নের এর সঠিক উত্তর, সি উত্তরের সঠিক। চলো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলগুলিকে হ্যালোজেন বা লবণ উৎপাদক বলা হয়। এই মৌলগুলি হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এদের সবার বাইরের কক্ষে 7টি করে ইলেকট্রন থাকে। এগুলো তোমাদের বলে আর বোঝানোর দরকার নেই, কারণ তোমরা আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে আমাদের ডিটেলসে নিয়ে ক্লাস করানো আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। এই যে গ্রুপ 18 আছে না, এই গ্রুপ 18 কিন্তু নিষ্ক্রিয় মৌলগুলো থাকে, নিষ্ক্রিয় মৌল। ওকে, আর এই গ্রুপ 17 থাকে কিন্তু হ্যালোজেন মৌল। এটা কিন্তু এই আধুনিক পর্যায় সারণীতে কিন্তু এই অবস্থান করে। এগুলো মনে রাখার বিষয় না। 4 দাগের প্রশ্ন আছে, কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে পরিবর্তিত হয়। এই যে 4 দাগের প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ, এটি কিন্তু ব্যস্ত অনুপাতিক পরিবর্তিত হয়, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে, দেখো মানুষের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কোন অ্যাসিড মিশ্রিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এখানে যে ডিদ্দাগ আছে সে ডিদ্দাগ হবে সঠিক উত্তর, HCl। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির প্যারাইটাল কোষ থেকে অত্যন্ত গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এর পিএইচ মান প্রায় 1.5 থেকে 3.5 পর্যন্ত হয়। এটি খাদ্যের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং পেপসিন এনজাইমকে সক্রিয় করে প্রোটিন হজম করতে সাহায্য করে।
তো আমরা 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন আছে গাছের জাইলেম কলার প্রধান কাজ কি? দেখো, জাইলেম কলার কাজ হচ্ছে জল আর খনিজ লবণ সব মানে পরিবহন করা, অর্থাৎ তোমার গাছের যে খাদ্য তৈরি করতে গেলে যে জল খনিজ লবণ লাগে সেটা কিন্তু তোমার পাঠিয়ে দেয়। তা গাছের খাদ্য তৈরি হয় কিন্তু পাতায়, তাই জাইলেম কলার কাজ হচ্ছে ওই জল খনিজ লবণ পাতায় পরিবহন করা। এখন যেহেতু তোমার পাতায় খাদ্য তৈরি হয় আর গাছ কিন্তু জল খনিজ লবণ শোষণ করে তার মূল দ্বারা বা শিকড় দ্বারা, সেটা তাহলে পাতায় পৌঁছাতে হবে, এটাকে বলা হয় ঊর্ধ্ব সংবহন। তোমার জাইলেম কলা না দিয়ে বলতে পারে ঊর্ধ্ব সংবহনের কথা কিন্তু এখানে আলোচনা করতে পারে। তাই তোমাকে বলে রাখছি যে জল খনিজ লবণ এটা কিন্তু ঊর্ধ্ব সংবহন হয়ে গাছের পাতায় পৌঁছায়। আর নিম্ন সংবহন কোনটা বলবো? গাছের তৈরি খাদ্য, যেটা কিন্তু গাছের তৈরি খাদ্য এই নিম্ন সংবহনের দ্বারা কিন্তু সারা কোষে পৌঁছে দেয়, আর সেটাকে বলা হয় কিন্তু ফ্লোয়েম। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম কিন্তু বিদ্যাগ। 6 পরে আমরা 7 দাগের প্রশ্ন দেখব। 7 দাগের প্রশ্ন আছে, দেখো, রাসায়নিক বিক্রিয়ায় কোন পদার্থের অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? মানে অক্সিজেন যুক্ত হলে কি বলবো? তো সবসময় একটা কথা মনে রাখবে, যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে আমরা বলবো জারণ। অক্সিজেন যুক্ত হওয়াকে যেমন জারণ বলা হয়, তেমন ইলেকট্রন বর্জনকেও কিন্তু জারণ বলা হয়, আর ইলেকট্রন যুক্ত হওয়াকে কিন্তু বিজারণ বলা হয়। মনে রাখবে এগুলো। পাশাপাশি যদি এখানে অক্সিজেন না দিয়ে যদি ইলেকট্রন বলতো, তাহলে ইলেকট্রন বর্জিত হলে সেটা কিন্তু জারণ হয়, আর অক্সিজেন যুক্ত হলে সেটাকে কিন্তু জারণ বলা হয়। আমরা 8 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম এর পিএইচ মান সাধারণত কত? তো এখানে এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি আন্দাজ করতে পারবে না, কারণ এরকম প্রশ্নই কিন্তু তোমার পড়ে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10.5। এর ক্ষেত্রে সায়েন্টিফিক ফ্যাক্ট এখনো আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম সম্ভবত MgOH গ্রুপ 2 এর সংকেত, MgOH গ্রুপ 2। তো এর জলীয় ম্যাগনেসিয়ামের জলীয় দ্রবণ, এটা মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এটি একটি মৃদু ক্ষার। এর পিএইচ মান প্রায় 10.5 বলেই কিন্তু এটা মৃদু ক্ষার। পেটে অতিরিক্ত অ্যাসিড অম্বল হলে এটি কিন্তু অ্যান্টাসিড হিসেবে কাজ করে, যাতে কিন্তু অম্লতা প্রশমন করতে ব্যবহৃত হয়। ভালো করে মনে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সি। আমরা 9 দাগের প্রশ্ন দেখব। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ বা আর্টিকেলে আইনের চোখে সমতার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আর্টিকেল 14, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 3য় খণ্ডে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 14তে বলা হয়েছে যে ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের চোখে সমতা বা আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। এটা কিন্তু আর্টিকেল 14। তোমরা দেখবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই এই কথাটা বলে যে সবাই কিন্তু সমান অধিকার আইনের। তো এটা হচ্ছে আর্টিকেল 14। 10 দাগের প্রশ্ন আছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন কিন্তু ঋষভদেব, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, এদের মধ্যে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, আর 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, এবং 24তম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন কিন্তু বর্ধমান অর্থাৎ মহাবীর। এটা কিন্তু শেষ তথা 24তম মহাবীর। মনে রাখবে এটা, ঠিক আছে। আর প্রথম তীর্থঙ্করের নাম যেহেতু বলেছে, তাইলে আমরা এটা দেবো কি ঋষভদেব। আর শেষ জৈন তীর্থঙ্কর যেমন মহাবীর, তার আগের তীর্থঙ্কর অর্থাৎ 23তম তীর্থঙ্কর ছিলেন কিন্তু পার্শ্বনাথ। আমরা 11 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে বিখ্যাত ডান্ডি মার্চ মহাত্মা গান্ধী কত সালে শুরু করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1930 সালে, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। লবণ সত্যাগ্রহ আন্দোলনের অংশ হিসেবে মহাত্মা গান্ধী 1930 সালের 12 মার্চ আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপভোগে পদযাত্রা শুরু করেন এবং 6 এপ্রিল ডান্ডি উপকূলে পৌঁছে লবণ আইন ভঙ্গ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1930। বিদ্যাক হবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন আছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বলবন্ত মেহতা।
বলবন্ত রায় মেহতা কমিটি, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। 1957 সালে গঠিত বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতেই ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়। এই রূপরেখা তৈরির জন্য তাকে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্থপতি বা জনক বলা হয়। আমরা এই প্রশ্নটা পেলাম 12 দাগের প্রশ্ন। আমরা এবার সরাসরি 13 দাগের প্রশ্নে চলে যাব। তো চলো 13 দাগের প্রশ্ন কি বলেছে। 13 দাগের প্রশ্নটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, পেজ পাল্টিয়ে দেবো। তো 13 দাগের প্রশ্নই আমরা চলে এসেছি। তো 13 দাগের প্রশ্ন আছে ভূগোল থেকে প্রশ্ন। দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অবশ্যই তোমরা ইতিমধ্যেই জেনে গেছো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, সেটা হচ্ছে গোদাবরীকে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় 1465 কিমি। বিশাল আকার দৈর্ঘ্যের কারণে এই নদীকে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। এটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর গোদাবরী। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 14 দাগের প্রশ্ন যাব। কোন রাজ্যটিকে ভারতের চিনির বাটি বলা হয়? তো এটা তো খুবই সোজা একটা প্রশ্ন। এটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তরপ্রদেশ হবে এর সঠিক উত্তর। এর দাগ হবে সঠিক উত্তর। এখন কেন বলা হবে ভারতের সবচেয়ে বেশি আখ বা মানে আখ বা আখ বলতে পারো বা আখ বলতে পারো। তো আখ, ভারতের সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় কিন্তু উত্তরপ্রদেশ। প্রচুর পরিমাণে চিনি উৎপাদনের জন্য এই রাজ্যকে কিন্তু ভারতের চিনির বাটি বলা হয়। তো আমরা 14 দাগের প্রশ্ন দেখলাম, এখন 15 দাগের প্রশ্ন দেখব। 15 দাগের প্রশ্ন আছে ভারতের নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? তো এর প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী হবে নীতি আয়োগের চেয়ারম্যান। 2015 সালের 1 জুলাই জানুয়ারি প্ল্যানিং কমিশন ভেঙে নীতি আয়োগ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া গঠিত হয়। পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী সর্বদা এই আয়োগের চেয়ারম্যান বা সভাপতি হন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর পেলাম বিদ্যাক। আমরা 15 পরে 16 দাগের প্রশ্ন চলে যাব। 16 দাগের প্রশ্ন আছে দেখো, ভারতের প্রথম সূর্য গবেষণা মিশনটির নাম কি যা ইসরো দ্বারা লঞ্চ করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আদিত্য L1, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। ইসরো দ্বারা প্রেরিত আদিত্য L1 হলো ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক সৌর পর্যবেক্ষণ মিশন। এটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে সূর্য পৃথিবী সিস্টেম ও ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করে সূর্যের করোনা ও পরিবেশ নিয়ে গবেষণা করছে। আমরা 16 পরে 17 দাগের প্রশ্নে চলে যাব। 17 দাগের প্রশ্ন আছে 2026 সালের হিসাবে ভারতের বর্তমান রেলপথ মন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অশ্বিনী বৈষ্ণব। বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। ভারতের বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। তিনি রেল মন্ত্রণালয়ের পাশাপাশি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তো এই প্রশ্নের উত্তর আমরা পেলাম কি অশ্বিনী বৈষ্ণব। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। 18 দাগের প্রশ্ন আছে দেখো, 18 দাগের প্রশ্ন আছে 2024 সালে আইসিসি পুরুষদের T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? অবশ্যই জানো তোমরা। এর সঠিক উত্তর হবে ভারত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 2024 সালের জুন মাসে বার্বাডোসে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো T20 বিশ্বকাপ ট্রফি জেতে। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত এই গৌরব অর্জন করে। তাই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক ভারত। 19 দাগের প্রশ্ন আছে সিমার্স নামক প্রকল্প যা মহিলাদের স্বনির্ভরতার জন্য 2026 সালের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে, এটি মূলত কিসের সাথে যুক্ত? তো এটা মূলত কিন্তু মহিলাদের উদ্যোক্তাদের বাজারজাতকরণের সহায়তা করে, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। মহিলাদের উদ্যোক্তাদের বাজারজাতকরণ সহায়তা। তো স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ SHG মহিলাদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী যাতে জাতীয় আন্তর্জাতিক স্তরে সঠিক বাজার পায় এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা যায়, সেই মার্কেটিং বা বাজারজাতকরণের সহায়তার উদ্দেশ্যে এই স্কিমটি কাজ করে। তো 19 পরে আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্ন আছে সম্প্রতি উড়িষ্যার কোন নৃত্যশৈলী বা উৎসবকে কেন্দ্র করে জাতীয় স্তরে পুরস্কার দেওয়া হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে তোমার এখানে ওড়িশি হবে এর সঠিক উত্তর। বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। ওড়িশি হলো ভারতের একটি অন্যতম প্রধান শাস্ত্রীয় নৃত্য।
শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওড়িশি নৃত্যের বিশিষ্ট গুরু ও শিল্পীদের সম্প্রতি জাতীয় স্তরের সম্মানজনক একাডেমিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো এটা কিন্তু সাম্প্রতিক হয়েছে। তো সাম্প্রতিক থেকে এই প্রশ্নটা ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরকম প্রশ্ন ছিল। তো দেখো এত সময় যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি হুবহু এইরকম প্রশ্ন ছিল এটা বলবো না। তোমাদের যে প্রশ্ন পড়েছিল এটা তো মেমোরি বেস প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এরকম প্রশ্ন আগামীতে আসবে তাই নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। তো অবশ্যই আগামী যে পরীক্ষাটা দেবে দেখবে এর থেকে তুমি কিন্তু অনেকটা প্রশ্ন কমন পাবে। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তা ক্লাসটিতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি দেখতে থাকো। অবশ্যই তুমি তোমার যেগুলো দরকার অর্থাৎ যে জিনিসগুলো তোমার চাই সেগুলো কিন্তু এই চ্যানেলে পাবে। অঙ্ক থেকে শুরু করে অঙ্ক, রিজনিং, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলোই কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। তো দেখতে থাকো। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।